তোর আবার মৃত্যু কিভাবে হয়েছিল? এক নিঃশব্দে এই ছোট্ট প্রশ্নটা ছুড়ে দেয় মাত্র সারা ঘরে যেন হিম নেমে আসে। মিনুর রহমান একটু ঘাবড়ে যান, চোখ নামিয়ে খুব দ্রুত কণ্ঠে বলেন, বাথরুমে পড়ে গিয়েছিল, মাথায় আঘাত। মিনুর রহমানের কথাটা সম্পূর্ণ না করতে দিয়েই তার কথার মাঝখানেই স্পষ্ট ভারী কণ্ঠে আব্দুল রবিল মোহাম্মদ বলে ওঠেন, তৌরার মৃত্যুর কারণ আমি, আমার দোষে। সবার চোখ মুহূর্তেই ফিরে যায় তার দিকে। তিনি ধীরে বলেন, ওর সব পাপ আমার। মিনু ঠিক বলেছে। আমি সন্দেহ করতাম অকারণে প্রতিদিন। তহুরাকে ভালোবাসতাম, কিন্তু বিশ্বাস করতে পারতাম না। আমি চাইতাম সে যেন আমার হয়, এমনকি সে যেন আমার নিয়ন্ত্রণে থাকে। ভালোবাসা কি কখনো নিয়ন্ত্রণ করা যায়? তার কণ্ঠ আরো নিচু হয়ে আসে, যেন এক স্বীকারোক্তি। তার চোখে হালকা জল এসে ভাসে, গলা কেঁপে ওঠে। তিনি বলেন, বড় ভাইকে নিয়ে আমাদের রোজকার ঝগড়া লেগেই থাকতো। আমার সবসময় মনে হতো তহুরার মনে বোধহয় বড় ভাই আছেন। ও বোধহয় বড় ভাইকে চায়। সারা জীবন আমি ওকে চেয়েছি, ও শুধু চেয়েছে বড় ভাইকে। আমি রাতের পর রাত তহুরাকে কাঁদতে দেখেছি অনুশোচনায়। ও শুধু একবার বড় ভাইকে পত্রিকার শেষটা জানাতে চাইছিল। তৌরা বারবার বলতো আমরা অন্যায় করছি, আমরা ধোঁকাবাজি করছি বড় ভাইয়ের সাথে। অপেক্ষা শেষ হলে নাকি বড় ভাই নতুন জন্ম পাবে। যেদিন তিনি জানবেন পত্রিকি মারা গেছেন, তবে পত্রিকির অপেক্ষা শেষ হবে। আমি পাগল হয়ে উঠেছিলাম তহুরার এসব লাগাতার কথায়। তহুরা আব্বার কাছে ওয়াদা করেছিল যে যে কোনো সত্য প্রকাশ করবে না। কোনোদিনও বলেনি, কিংবা বলার চেষ্টাও করেনি। সেদিন তহুরার সাথে আমার প্রচণ্ড ঝামেলা হয়। ঝামেলার বিষয় বস্তু ছিল বড় ভাই। তহুরা মেনে নিতে পারছে না বড় ভাইয়ের এই অসহায়ত্ব। বড় ভাই তখন পত্রিকাকে খুঁজতে ভারতে গিয়েছিলেন। তহুরার মুখে বড় ভাইয়ের শত শত কথা শুনে আমি বিরক্ত হয়ে যাই। আমি ওর চরিত্র নিয়ে কথা তুলি। আমি ওকে বলি ও এখন আমার স্ত্রী, ওর এখন আমাকে নিয়ে ভাবা উচিত, এখন বড় ভাইকে নিয়ে নয়। ঝামেলাটা আরও বাজে চয়নে চয়নে গিয়ে মিলে যায়। এরপর ধাক্কাধাক্কি পর্যায়ে পৌঁছায়। আমার ধাক্কায় ও পড়ে যায় দেওয়ালের উপর। আমি ওর দিকে ফিরে না তাকিয়ে ঘর থেকে চলে যাই। দরজা খুলতে দেখি মিনু বাইরে দাঁড়িয়ে রয়েছে। ওর দিকে না তাকিয়ে এগিয়ে যাই। সাথে সাথে মিনু ঘরের ভিতরে ঢুকে। সবটাই আড়ালে শুনেছিল সে, তবে ঘরে ঢুকে সে চেঁচিয়ে ওঠে। মিনুর চেঁচানো শুনে আমিও আবার ঘরে চলে যাই। ঘরে একদম রক্তারক্তি অবস্থা। তহুরা অচেতন হয়ে শুয়ে আছে, তার চারপাশটা রক্তে ছড়িয়ে ছিটিয়ে গেছে। সাথে সাথে ডাক্তার আনা হয়, তবে সে মৃত। তার পেটে তখন আমার 3 মাসের সন্তান। তহুরা একটা বারও জানায় নাই সে অন্তর সত্তা। সব দায় নিয়ে চলে গেল। আব্দুল রবিল মোহাম্মদ একটু থামেন, এরপর ধীরে বলেন, মিনু জানতো তহুরার এই মৃত্যুর দায় আমার। জেলে যাওয়ার প্রচণ্ড ভয় জন্মায় আমার। আমি মিনুকে বোঝাই, আব্বা বৃদ্ধ, বড় ভাইয়ের জন্য এনে বাড়ির অবস্থা ভালো না, আব্বা কিছুতেই মেনে নিতে পারবে না। খুনের দায় আমার, আর সবাই জানলে আমার জেল হবে। এই খুনের দায়, কিন্তু আমি তো ইচ্ছে করে এই কাজ করিনি। এই তো ভুল, হুট করে হয়ে যাওয়া পাপ। আমি মিনুকে বোঝাতে সক্ষম হই। ও নিজেই আমাকে বাঁচাতে গল্প সাজায়। বাথরুমে পড়ে গিয়েছিল তহুরা। দেওয়ালে টাঙিয়ে দেয় ছবির ফ্রেম, যেন সব দাগ চোখের আড়াল হয়। তবে এখানে সব ঘটনা পরিষ্কার দুর্ঘটনা। এই পাপি মিনু এতদিন তার বুকের মধ্যে আটকে রেখেছিল। এই সবটাই যেন অপ্রত্যাশিত। দরজার আড়ালে দাঁড়িয়ে থাকা হিয়ার বুকের ভেতরে বিস্ফোরণে দুমড়ে মুচড়ে যায়। এই স্বীকারোক্তি তার কানে পৌঁছাতেই সে আর নিজেকে আটকে রাখতে পারে না, ফুঁপিয়ে ওঠে।
ডুকরে কেঁদে ওঠে। মুখে হাত চেপেও থামানো যায় না সেই কান্না, যেন তার বুক ফেটে যাচ্ছে। কান্নার সাথে যেন বেরিয়ে আসছে হৃদয়ের এক টুকরো। মিমের চোখেও ভেজা থাকলেও নিজেকে সামলানোর চেষ্টা করছে, কিন্তু হিয়ার এমন কান্না শুনে সে নিজে আরো ভেঙে পড়ে। এই কান্না প্রতিবাদের নয়, কোনো প্রশ্নেরও না, এটা শুধু এক বিষাদে ডুবে যাওয়া, এক জয়হীন নিষ্ঠুর বাস্তবের সামনে হার মানা কান্না। ঘরের মধ্যে একটা পিন পড়লেও যেন শব্দ হবে না এমন নিস্তব্ধতা। কারো চোখে কোনো ভাষা নেই, মুখে কোনো কথা নেই। একজন যেন আস্ত একটা পাহাড় বয়ে বেড়াচ্ছে কাঁধে, কিন্তু কারো মুখ খুলবার সাহস নেই। এই সব ঘটনা ওজন কত বেশি যে সেখানেই শব্দ হারিয়ে যায়। ঠিক সেই মুহূর্তে আব্দুল রুশান মোহাম্মদ নিঃশব্দে উঠে দাঁড়ান। তার মুখে কোনো অভিব্যক্তি নেই, একদম নিস্তেজ শীতল। চোখে পানি নেই, কিন্তু চোখ শুকিয়ে গেছে। হাজার বছর কাদার পর যেমন হয়। সে কাউকে না দেখে, কিছু না বলে একদম নিঃশব্দ পায়ে বসার ঘর পেরিয়ে চলে যায় নিজের ঘরের দিকে। তার হেঁটে যাওয়া যেন একটা যুগের প্রশান্ত, যেখানে ভালোবাসা, বিশ্বাস আর অব্যক্ত প্রত্যাশা ধুয়ে গিয়েছে এক চিরস্থায়ী নিস্তব্ধতায়। তার পেছনে কেউ ডাকে না, কেউ থামায় না, কেউ কিছু বলার মতো অবস্থায় নেই। সবাই যেন কাটার মতো গেঁথে গেছে নিজেদের জায়গায়। নড়া সম্ভব নয়, না মনের না শরীরের। এই ঘরে এখন কেবল একটি জিনিসই আছে, একটা অপরাধ বোধে ডুবে থাকার সময়, যেটা আর কোনোদিন আগের মতো হবে না। মাসুম সাহেবের চোখে যেন আগুন জ্বলে ওঠে। এতক্ষণ অবধি তিনি ধৈর্য ধরে শুনছিলেন, গভীর মনোযোগে, নির্বাকভাবে। তবে এখন আর থামাতে পারে না নিজেকে। ভেতরে জমে থাকা বিস্ফোরণ বেরিয়ে পড়ে তার মুখ দিয়ে। তিনি দাঁড়িয়ে পড়েন চেয়ার ঠেলে, যেন ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছেন গোটা বাস্তবতাকেই। মুখ ঘুরিয়ে ফেলে তাকান আব্দুল রবিল মুহাম্মদের দিকে। চোখে অবিশ্বাস আর প্রত্যাহৃত হবার গভীর ক্ষত। কণ্ঠ কাঁপে তার, কিন্তু সেটা দুর্বলতায় নয়, ক্ষোভ। তিনি চেঁচিয়ে বলেন, এমনও হয়? ঘৃণা করছে আমার একটা খুনি চোখে এমন আবেগ দেখে। তোমাদের পাপের তো 16 পূর্ণ হয়ে গেছে, আর কোনো স্বীকারোক্তি বাকি আছে? থাকলে তাও করে ফেলো। মাসুম সাহেবের কণ্ঠ এতটাই ক্ষিপ্ত যে তার দিকে কেউ চোখ তুলে তাকাতেও পারে না। তিনি মুহূর্তেই ফিসফিস করে ওঠেন, রুশানের জন্মই যেন ওর বড় দুর্ভাগ্য। আব্দুল রবিল মুহাম্মদ চুপ থাকেন। তার চোখে লজ্জার ছায়া নেই, বরং এক গা ছাড়া ক্লান্তি জমে আছে। তিনি মুখ তুলে মাসুমের চোখে চোখ রাখেন না, যেন সেই দৃষ্টির ভার সইতে পারছেন না। মাসুম সাহেব দাঁড়িয়েছিলেন চুপচাপ, তার চোখে লেলিহার আগুন। সেই আগুনে পুড়ছে শুধু আজকের এই দিন নয়, বহু বছরের দহন। এক মুহূর্ত আর দেরি না করে তিনি পিছনে ফিরে পা বাড়ায় আব্দুল রুশান মোহাম্মদের ঘরের দিকে। কারো মুখের দিকে আর তাকায় না, কারো অভিব্যক্তির প্রয়োজন হয় না তার কাছে। আব্দুল রুশান মোহাম্মদের ঘরের দরজায় পৌঁছে তিনি একটুখানি থামেন, তারপর ধীরে খুলে ফেলেন দরজা। দরজার শব্দে কেউ ভেতর থেকে কিছু বলে না। মাসুম সাহেব ভেতরে ঢুকে যান। ঘরের ভেতরে আলো নরম, নিঃশব্দে একটা ডায়েরি বুকে জড়িয়ে আরাম কেদারায় বসে আছেন আব্দুল রুশান মোহাম্মদ। মাসুম সাহেব ধীরে কাছে যান। কোনো ডাক নেই, কোনো নির্দেশ নেই, শুধু কিছুক্ষণ পাশে বসে থাকেন। হয়তো দুটো শব্দ বলেন বা কিছুই বলেন না। কাঁধে হাত রাখে এক সময়, এক নিঃশব্দ সমর্থনের মতো, যেন শত গর্জনের মাঝেও একজন অন্তত আব্দুল রুশান মুহাম্মদকে বোঝেন। তারপর কোনো শব্দ না করে উঠে দাঁড়ান মাসুম সাহেব। ঘর ছেড়ে বেরিয়ে যান ঠিক যেমন নীরবে এসেছিলেন। কারো দিকে আর তাকান না, কারো মুখে আর কোনো কথাও রাখে না। দরজার কাছে এসে একবার পেছনে তাকান। তিনি নিজেও যেন ঘৃণা করেন এই বাড়িটাকে, এই ইতিহাসকে, এই অন্ধকারকে, সব কিছুকে। এরকম ধিক্কার জানিয়ে তিনি ধীরে পা বাড়ান নিজের বাড়ির দিকে। তার গায়ে জড়ানো সেই শত রঞ্জিত চাদর যেন আরো ভারী হয়ে পড়েছে আজ। সাত্তকী ততক্ষণে উঠে দাঁড়িয়েছে। ওনার চোখে জল নেই, কিন্তু দৃষ্টি যেন কুয়াশায় মোড়া। সে কারোর সাথে বিদায়ের ভানটুকু করে না।
তুর্যর সাথে সামান্য কথা বলে, তবে তুর্যকে কোনোভাবেই তাকে আটকানোর উপায়ন্তর না দিয়ে সোজা চলে যান। সবাই যেন গুটিয়ে যায়। বাড়িটা একেবারে নিথর হয়ে পড়ে থাকে। এতগুলো মানুষ অথচ কোথাও কেউ নেই যেন। ডাইনিং টেবিল ভর্তি খাবার, সেগুলোরও সুগন্ধ যেন লজ্জায় গুটিয়ে গেছে। আজ যেন কারো ক্ষুধাও আর জাগে না। ঘড়ির কাঁটা এগিয়ে চলে, অথচ সময় যেন এগোচ্ছে না এক চুলো। বাড়ির প্রতিটা দেওয়ালে আজ এক অন্যরকম নিস্তব্ধতা জমে উঠেছে, যেটা শব্দের নয়, অনুভবের। কিছু বলা হয়নি, কিছু ঠিক হয়নি, কিন্তু সবাই জানে সবটা বদলে গেছে চিরতরে। রাতটা এভাবে গড়িয়ে যায় ঘুমহীন, নিঃশব্দ, ব্যর্থ কিছু স্মৃতি আর জমে থাকা অপরাধবোধের ভারে। কারো কক্ষে আলো জ্বলে থাকে নিভু নিভু করে, আবার কারো কারো ঘরে আলো জ্বলে না। অন্ধকার কাটিয়ে সকাল এসে যায় ঠিকই, তবে কোনো স্বস্তি নিয়ে নয়, এক জঘন্যতম সকাল হয়ে। আলোগুলো বিষণ্ণ হয়ে জানালার ফাঁক গলে ঢুকছে। পাখিরা ডাকেনি আজ। বাতাসেও অদ্ভুত এক শূন্যতা, যেন গোটা প্রকৃতি নিজেই প্রস্তুত ছিল এই ভয়ানক খবরে কান দেওয়ার জন্য। সকালের ভোর ফোটার প্রথম মুহূর্তেই রাশিদা এসে থেমে যায় হিয়াদের করিডোরে। তিনি বারবার আব্দুল রুশান মুহাম্মদকে ডেকে যাচ্ছেন, তবে কোনো সাড়া নেই। তিনি আজ ফজরের সময় ওঠেনি। রাশিদাও এ বাড়িতে আব্দুল রুশান মুহাম্মদের সমসময়ে জেগে ওঠেন, তবে আজ কোনো শব্দ নেই ঘরের ভেতর থেকে। দরজাটা বন্ধ। প্রথমে স্বাভাবিক ভাবলেও সময় পেরোলেই থমকে যায় রাশিদা। বুঝতে পারেন কিছু একটা অস্বাভাবিক। সাথে সাথেই তিনি দৌড়ে যান, ডাকে আব্দুল রবিউল মুহাম্মদকে, মিনুর রহমান আর তুর্যকে। সবাই ছুটে আসে দোতলায় আব্দুল রুশান মুহাম্মদের কক্ষে। সব শেষে রাশিদা ডাকতে আসেন মিম আর হিয়াকে। তারাও শোনা মাত্রই ছুটে যায়। আব্দুল রুশান মুহাম্মদের ঘরের দরজায় অনেক ধাক্কাধাক্কির পর একরকম ভেঙেই খোলা হয়। ভেতরে ঢুকে সবাই যেন মুহূর্তেই একসাথে নিঃশ্বাস বন্ধ করে ফেলে। ঘরের বাতাসটা ভারী, অস্বাভাবিক নিস্তব্ধ। একটা ছোট টেবিলের পাশে আরাম কেদারায় বসে আছেন আব্দুল রুশান মুহাম্মদ। ঘুমাচ্ছেন বেঘোরে, অন্তত দেখলে তাই মনে হয় প্রথমে। মাথা একটু হেলে, মুখটা শান্ত, খুব শান্ত, যেন বহুদিন পর একটা গভীর সতেজ ঘুমে আছেন তিনি। কিন্তু এই স্নিগ্ধ ঘুমের কারণেই মিনিটের মধ্যে সকলের বুকের ভেতরটা স্যাঁত করে ওঠে। তিনি তার হাত দ্রুত আলগাভাবে ধরে রেখেছেন প্রকৃতির সেই ডায়েরি। চোখ বন্ধ, ঠোঁট থেমে গেছে চিরতরে। তার নিঃশ্বাস নেই, ধড়ফড় নেই, শুধু এক নিঃশেষ দেহ। মিনুর রহমান চিৎকার করে কেঁদে ওঠেন। না না, বড় ভাই। তুর্য পেছনে সরে যায়, ঠান্ডা হয়ে যায় হাত পা। ইয়া এগিয়ে গিয়ে কাপা হাতে খোঁজ নেয় শ্বাস প্রশ্বাসের। হাতের স্পন্দনে কোথাও কিছু নেই। ডাক্তারের জন্য লোক পাঠানো হয়, কিন্তু চিকিৎসক এসে শুধু মাথা নিচু করে বলেন, উনি অনেক আগে চলে গেছেন। ঘরটা আরো নিঃসঙ্গ হয়ে পড়ে। আব্দুল রুশান মুহাম্মদের মুখে এক অদ্ভুত প্রশান্তি, যেন অনেক কষ্টের পর কিছুতেই মুক্তি পেয়েছেন। আর কারো কণ্ঠস্বর উঠে না, কেউ কিছু বলতে পারে না। সব কিছু থেমে গেছে একেবারে। বাতাস যেন স্তব্ধ হয়ে আছে আব্দুল রুশান মুহাম্মদের নিঃশ্বাসহীন শরীরের পাশে। তিনি চিরতরে চলে গেছেন এমন এক শান্তিতে, যেন তার বিদায়ে কারো কিছু বলার সাহস নেই। শুধু বুকের ভেতরে জমে ওঠা হাজারটা কান্না, যেগুলোর শব্দ নেই, ভাষা নেই। হিয়া আস্তে ধীরে নিজের শরীরের সব ভার ছেড়ে দিয়ে বসে পড়ে মাটিতে। তার শরীরটা গুটিয়ে আছে, চোখের জল বাঁধন ছাড়া হয়ে পড়ে। তার বুক যেন ছিঁড়ে যাচ্ছে। তাই তো রহস্য ভাঙার আগ্রহ সব থেকে বেশি ছিল। কেন ছিল? সে যেন এই মৃত্যুর দায় নিজের ঘাড়ে নিয়ে বসে আছে। মিম নিজেও নিস্তব্ধ। আরিফ সামলে উঠতে পারছে না নিজেকে। তুর্য এক কোণায় দাঁড়িয়ে থাকে পাথরের মতো। মুখে কোনো অভিব্যক্তি নেই, কিন্তু চোখে একরকম অনুতাপের দাবানল।
সে যেন নিজেকেই প্রশ্ন করছে বারবার কেন এমন হলো। আব্দুল রুশান মুহাম্মদ বাচ্চাদের কাছে একটা বন্ধুসুলভ মানুষ ছিলেন। এরা নিজেদের আপন দাদা দাদির থেকেও এনাকে বেশি ভালোবাসতেন। মিনুর রহমান বাচ্চাদের মতো কাঁদতে কাঁদতে জড়িয়ে ধরেন তার ভাইয়ের নিশার শরীর। তার কান্না কাঁপিয়ে দেয় বাতাসকে। আব্দুল রবিউল মোহাম্মদ ঘরের দরজার কাছে দাঁড়িয়ে স্থির। তার চোখে জল নেই, মুখে কিছু নেই, কেবল এক নিঃশব্দ হতবাক্যতা। তিনি যেন এখনো বুঝে উঠতে পারছে না কোনো কিছুই, বিশ্বাস করতে পারছে না এই ঘৃণিত বাস্তবতাকে। খবর পেয়ে সাথে সাথেই মাসুম সাহেব ছুটে আসেন। তিনি তার প্রাণপ্রিয় বন্ধুর ঘরের দরজার সামনে দাঁড়াতেই স্থির হয়ে যায়, ধীর পায়ে এগোয়। এক মুহূর্ত তার বন্ধুর নিথর দেহের দিকে তাকিয়ে হাঁটু গেড়ে বসে পড়েন। চোখের জল আর মুখের ব্যথা একসাথে বেরিয়ে আসে, তার কণ্ঠস্বর ভেঙে যায়। তিনি তার বন্ধুকে এভাবেই চলে যেতে দিতে একেবারে প্রস্তুত নন। বারবার ফিরে পাবার আহাজারি করতে থাকে, তবে সময় তো ফুরিয়েছে। একে একে ছুটে আসে আত্মীয় স্বজন, প্রতিবেশী, কারো চোখে জল, কারো মুখে নিস্তব্ধতা। সাত্ত্বিকও আসে এই অপ্রত্যাশিত যাত্রায়। তার চোখে কেবল জমা থাকে অসীম আফসোস, যে একটাই শুধু প্রত্যক্ষদর্শী। দুটো আলাদা যুগের বিচ্ছিন্ন হওয়া প্রেমিক যুগলের শেষ যাত্রার সময় যেন স্থির হয়ে যায়। সূর্য ওঠে, আবার নামে, দিনের আলো ফিকে হয়, দাফন শেষ হয়, বাড়ির আলো যেন চিরতরে নিভে যায়। বাড়িটা যেন মরে গেছে আব্দুল রুশান মোহাম্মদের সাথে। বাড়ির বাতাসটা কেমন ভারী হয়ে ওঠে হাহাকার ভাবে। আব্দুল রুশান মোহাম্মদের দাফনের পর থেকে চারিদিক নিস্তব্ধ। কেউ এই নিস্তব্ধতার মধ্যেও সবচেয়ে বেশি শব্দ করছে তার অনুপস্থিতি। আব্দুল রবিউল মোহাম্মদ তীব্র শারীরিক অসুস্থতায় ভেঙে পড়েন। হঠাৎ নিস্তেজ হয়ে যাওয়া শরীর তাকে নিয়ে যায় হাসপাতালের বিছানায়। বার্ধক্য তো কবেই তার শরীরে বসতি গড়ে তুলেছিল, কিন্তু বড় ভাইয়ের এই মৃত্যুর বোঝা তাকে যেন আর একবার বুড়ো করে দেয় মুহূর্তেই। হাসপাতালের সাদা চাদরের ভাঁজে ভাঁজে তিনি যেন বারবার নিজেকেই হারিয়ে ফেলেন, কান্নায় গুমড়ে ওঠে। এই বাড়িতে দুঃখ কাউকেই কম বশবর্তী করেনি। হিয়া এই দুঃখের সীমানায় ছায়া হয়ে গেছে। তাকে দেখা যায়, শোনা যায় না, কথার উত্তর নেই, চোখে কোনো দৃষ্টি নেই। তার এই নীরবতা আরো ভয়ানক, কারণ এতে কান্না নেই, শুধু শূন্যতা। মিম, পিউ, এমনকি হিয়ার মা কেউই আর তাকে ছুতে পারে না। সে যেন এমন এক কূপের ভেতরে নেমে গেছে, যেখানে আলো পৌঁছায় না, যেখানে নিজের নামেও তার আর অধিকার নেই। সন্ধ্যা নামলেই বাড়িতে লোকজন সামান্য ফাঁকা হয়, তাও কাছের আত্মীয় স্বজনরা থেকেই যান। হিয়ার মা, চাচি গেছেন হাসপাতালে আব্দুল রবিউল মোহাম্মদের কাছে। মিমের মা, তুর্যের মা, সকলেই ব্যস্ত হয়ে আছেন অতিথিদের নিয়ে। এত ভিড়ে হিয়াকে সামলানোর দায়িত্ব থাকে মিম আর পিউ। হিয়ার মায়ের ভাষ্যে তার মেয়ে এতটাই ভেঙে গেছে যে একা রাখাই যাবে না। মিম আর পিউ বোনের দায়িত্ব পালনে অটুট। তুর্য সবে মাত্র এসেছে হিয়ার শরীরের খোঁজ খবর নিতে, তবে হিয়া কারো কোনো কথারই জবাব দেয় না। নিস্তব্ধ পাথর যেন সে। বাতাসে তখন আর শ্রীনগরের গান নেই, গলা টিপে ধরা শোকের মতো নিস্তব্ধতা। সেই নিস্তব্ধতা ছিঁড়ে দীর্ঘ কয়েক ঘন্টা পর হিয়ার কণ্ঠস্বর শোনা যায়। সে ভাঙ্গা স্বরে বলে, অপেক্ষা উপন্যাসে হুমায়ুন আহমেদ একটা লাইন বলেছিলেন, মৃত মানুষের জন্য আমরা অপেক্ষা করি না, আমাদের সমস্ত অপেক্ষা জীবিতদের জন্য। সকলে হিয়ার দিকে তাকায়। হিয়ার কণ্ঠ আরো নরম হয়ে আসে, যেন বাতাসে ভাসছে। সে সামান্য জড়ানো গলায় বলে, বড় দাদার অপেক্ষা শেষ। তিনি যে অপেক্ষায় ছিলেন এতকাল, সেই অপেক্ষা ব্যর্থ হয়ে গিয়েছিল। তাই হয়তো ফিনিক্স পাখির মতো উড়ে গেলেন তিনি, চুপচাপ নিঃশব্দে। হিয়ার চোখে তখনও জল নেই। তুর্য দাঁড়িয়েছিল এক কোনায়। হিয়ার ঠান্ডা কণ্ঠে উচ্চারিত শব্দগুলো তার বুকের ভেতরে গিয়ে তীরের মতো গেঁথে যায়। সে চুপচাপ তাকিয়ে থাকে হিয়ার মুখের দিকে। সেই মুখে কোনো কান্না নেই, না কোনো অভিযোগ। আছে শুধু ধ্বংসস্তূপের মতো নিঃসার এক পাথর ভাঙ্গা বিষাদ।
হঠাৎ তুর্য টের পায় সে আর দাঁড়িয়ে থাকতে পারছে না। সে দ্রুত বেরিয়ে আসে ঘর থেকে, দরজাটা আস্তে বন্ধ করে দেয় পেছনে। সে সোজা ছাদে গিয়ে দাঁড়ায়, তার অভ্যাস মতো সিগারেট ধরায়। এটা অবশ্য এই মুহূর্তে তার সব থেকে বেশি প্রয়োজন। সে তাকিয়ে থাকে নির্লিপ্ত আকাশের দিকে। সেখানে কোনো তারা নেই, শুধুই ঘন নীল অন্ধকার। তার কাছে কোনো শব্দ নেই, ব্যাখ্যা নেই, কোনো রকম কোনো প্রকাশ্য অনুভূতি নেই, শূন্যতা ছাড়া। সময় ধীরে ধীরে গড়াতে থাকে। আব্দুল রোশান মুহাম্মদের মিলাদের পরই হিয়ার বাবা মা তাকে তার বাড়িতে নিয়ে যায়, যেন জ্যান্ত এক দুঃখ মূর্তিকে কিছুটা আড়াল করা যায়। নিজের শহরে ফিরে হিয়া যাতে স্বাভাবিক জীবনে ফিরতে পারে, এই জন্য এত আয়োজন। তবে এই আয়োজন আসলেও হিয়াকে একটু প্রশ্রয় দেয়, কিন্তু তার চোখে সেই পুরনো আলো আর ফেরে না। তাকে আর আগের মতো হাসতে দেখা যায় না। সে যেন উপস্থিত থেকেও কথাও নেই। একটা শূন্যতা তার স্থায়ী ঠিকানা হয়ে গেছে। এই সময়ের মধ্যেই তার আর আব্দুল রবিল মুহাম্মদের সম্পর্ক যেন দুঃখের ধুলায় চাপা পড়ে যায়। হিয়া কোনো কথাই বলে না তার সঙ্গে, এমনকি চোখেও পড়ে না সে কখনো। হিয়া তাকে দায়ী করে যাচ্ছে প্রতিনিয়ত, প্রতিক্ষণে। নিজের শরীরের লেপ্টে নিয়েছে এই খুনির নাতনির পরিচয়। সে চায় না এই পরিচয়, এ কোনো কিছু। যদিও এ বিষয়ে সে একবারও অভিযোগ করেনি কিছুই, কিন্তু তার নীরবতাই বলছে হাজারটা কথা। আর বাড়ির সবাই জানে এই নীরবতা। মাসখানেক পর আবার ঢাকায় ফিরতে হয় হিয়াকে। বিশ্ববিদ্যালয়ের ক্লাস, পরীক্ষার রুটিন সব আবারও ডাক দিতে থাকে। তবে এবার সে সাফ জানিয়ে দেয় সে আর আব্দুল রোশান মুহাম্মদের বাড়িতে থাকবে না। এই বাড়ি মানেই তো সেই মানুষটার ছায়া, যার অনুপস্থিতি সবচেয়ে বেশি উপস্থিতি। ওই বাড়ির দেওয়াল জুড়ে শুধু পাপ আর পাপ। তাই জন্মই পাপের রাজ্যে সে আর কোনো পাপ চায় না। হিয়া বেশ তোড়জোড়ে বিশ্ববিদ্যালয়ের হলে শিফট করে। হলের ছোট্ট একটা বিছানা, এক কোণা জানালা, নিজের মতো নিঃসঙ্গ সময়, এটাই তার নতুন ঠিকানা। ভুলেও ফেরে না তার শহরে। মিমো হিয়াকে ছাড়া একা থাকতে চায় না আব্দুল রোশান মুহাম্মদের বাড়িতে, তাই সেও হলেই চলে আসে হিয়ার সাথে। একসাথে দু বোন একই কক্ষে, যেন একে অন্যকে ধরে রাখে কিছুটা। দিনগুলো ধীরে ধীরে স্বাভাবিকতার দিকে এগোয়। ক্লাস, ক্যান্টিন, মাথার উপর দুলে থাকা বিষণ্ণতা সব মিলিয়ে যেন এক প্রলোভিত প্রলয় পরিবর্তন হয়। তবে হিয়া আর তুর্যের কথাবার্তা সুষ্ঠুভাবে কমে যায়। তুর্য যেন নিজেকেই দোষী ভাবতে থাকে। এটা কি দোষ, অপরাধবোধ নাকি অনুতাপ? তার ভেতরটা যেন এক ছেঁড়া পাতা হয়ে গেছে, না ফেলা যায় না পড়া যায়। এভাবেই দিনগুলো চলে যায়। কিন্তু শোক কি কখনো সত্যি পেরিয়ে যায়, নাকি সে কেবল অন্য নামে অন্য ছায়ায় বসবাস শুরু করে মানুষদের মধ্যে? এই প্রশ্নের উত্তর হয়তো এখনো বাকি। শীত তখন কেবলই নামতে শুরু করেছে। বাতাসে এক ধরনের কাঁপন, যা গায়ে লাগলে মানুষের নিজের ভেতরটা একটু বেশি টের পায়। ঢাকা শহর তার ধোয়া ধুলোয় মধ্যেই যেন একটু থেমে গেছে, একটা নিঃশব্দ বদলের প্রস্তুতি নিচ্ছে। হিয়ার দিনগুলো কেবল সময় মাপা যন্ত্র হয়ে গেছে। ক্লাস, হল, খাওয়া, ঘুম আর কিছুই নেই। সময়ের সাথে জখম ভরে উঠতে শুরু করেছে। তবে সে যেন নিজের ভেতরেই এক দুনিয়া বানিয়ে রেখেছে, সেখানে বাইরের কারো প্রবেশাধিকার নেই। ঠিক তখনই এক হঠাৎ আসা বিকেলে তুর্য ফেরে। সে কোনো মেসেজ করে না, কোনো পূর্বাভাসও দেয় না। এটা অবশ্য তার চিরাচিত স্বভাব। তবে আগের মতো হলে হিয়াকে সেই জানাতো এক লাইন লেখা কোনো বার্তা। কিন্তু এখন তাদের মধ্যে সেই অবলীনতা নেই। সম্পর্কে টান টান এখন টান নয়, যেন এক নীরব গিরিখাত। তাই তুর্য এবার সরাসরি কল করে। হিয়া বার কয়েক বাজলেই ফোনটা রিসিভ করে। ওপাশ থেকে তুর্যের স্বর ভেসে আসে, পরিচিত অথচ কেমন অচেনা। বাইরে আসবে? আমি তোমাদের ডিপার্টমেন্টের সামনে টঙে বসে আছি।
কণ্ঠটা নরম, কিন্তু তাতে একটা অদ্ভুত দৃঢ়তা, যেন সে জানে হিয়া আসবে। হিয়া কিছু বলে না, কয়েক সেকেন্ড নীরবতা, তারপর হুট করে ক্লাসের মাঝখান থেকে উঠে পড়ে। কিছু না বলে সে শুধু বেরিয়ে যায়। চত্বরে তখন হালকা রোদ, পাতায় পাতায় রূপালি আলো, গাছের ছায়া পড়ছে রাস্তায়। হিয়া ধীরে হেঁটে আসে ডিপার্টমেন্টের সামনের দিকে। দূর থেকেই সে দেখে তুর্যকে, ধোঁয়ায় অর্ধেক ঢাকা মুখ, হাতে চায়ের কাপ, মাথায় একটু ঝুঁকে থাকা সেই চির চেনা ভঙ্গি। তুর্য তাকিয়ে থাকে ওর দিকে, ঠিক আগের মতো। তুর্যের কাছে হিয়ার এই নীলাভ রঙের পোশাককে তাকে আরো মোহনীয় লাগে, তবে তার চোখে কোনো হাসি নেই, কিন্তু চাহনিতে সেই পুরনো প্রশান্তি। হিয়া থেমে যায় একটু দূরে। তুর্য ধীরে এক কাপ চা এগিয়ে দিয়ে বলে, তাড়াতাড়ি শেষ করো, বের হবো আমরা। হিয়া কিছু বলে না, চুপচাপ পাশে এসে বসে পড়ে। টিআরসির বাতাসে এক ধরনের বিষণ্ণ নীরবতা মিশে আছে। বিকেলের শেষের আলো, গাছের পাতার ফাঁকে ফাঁকে ঢুকে পড়া রোদ যেন হঠাৎই ক্লান্ত হয়ে পড়েছে। মানুষজন ছড়িয়ে ছিটিয়ে বসে আছে, কেউ বই পড়ছে, কেউ হাসছে, কেউ শুধু চুপ করে বসে আছে। জীবন চলছে নিজের মতো। চা শেষ করে তারা কদম বাড়িয়ে চলে এই নীরব চঞ্চল পথে। বেশ কিছু পথ পেরোতেই তুর্য একটু গলা ঝাড়া দিয়ে বলে, এই জায়গাটা আমার বরাবরই প্রিয়। এই শান্ততে আমার মনে হয় সব ঠিক হয়ে যাবে। হিয়া চুপচাপ শুধু কদম মাপে। কয়েক কদম এগিয়ে নরম গলায় সে জিজ্ঞেস করে, কবে এসেছেন আপনি? তুর্য এক মুহূর্ত তাকিয়ে থেকে মৃদু হাসে। এই তো একটু আগে। হিয়া চুপ। তুর্য তাকিয়ে থাকে ওর দিকে গভীর এক দৃষ্টিতে, তারপর ধীরে বলে, হিয়া, তোকে কিছু বলার ছিল। জানি না এটা সঠিক সময় কিনা, কিন্তু তুই জানিস তো সময় আসলে কখনো সঠিকভাবে ঠিক হয় না। যা বলতে চাই তা না বলতে পারে ব্যর্থতা তো আসলে নিজেরই, আর আমি ব্যর্থ হতে চাই না। তার কণ্ঠে কোনো নাটকীয়তা নেই, শুধু এক ধরনের অমোচনীয় সত্যের মতো কিছু। তুর্য হিয়ার মুখের দিকে না তাকিয়ে সামনের ফাঁকা মাঠে তাকিয়ে বলে যায়, আমি জানি তোর মস্তিষ্ক এখনো মেনে নিতে পারছে না একটার পর একটা ট্র্যাজেডি, কিন্তু হিয়া আমি চাইতেই মানিয়ে চল। জীবনের সব কিছু পূর্ণ হয় না, কিন্তু অপূর্ণতার মধ্যে কিছু তো পাওয়া যায়। আমি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পারি না হিয়া, হয়তো শক্ত শব্দ ব্যবহার করে মনের ভাব লুকাতে চাই। তবে আমি আজ প্রকাশ্যে স্পষ্ট করে তোকে বলতে চাই, তুই আমার থেকে যা। চল হিয়া, বিয়ে করে ফেলে। অনিশ্চয়তা না হয় আমাদের অভ্যস্ত সঙ্গী হোক, তবে অপ্রাপ্তি না থাক। তুর্যের কথায় হিয়া থমকে যায়। এক মুহূর্তের জন্য সে যেন কিছুই বোঝে না। তুর্য হেসে ফেলে, তারপর বলে, আমি তোকে বলেছিলাম যেদিন নিজের সব অভিব্যক্তি তোকে বলবো সেদিন তোকে কদম ফুল দেব, কিন্তু বিশ্বাস কর এই শীতে কদম জোগাড় করা যায়নি। ক্যাম্পাসের আনাচে কানাচে পড়ে থাকা গোলাপ আমার পোষায় না। তুর্য থেমে যায়। হিয়ার চোখে মুখে এক ধরনের অস্থিরতা, বিস্ময় আর ঘোর মিশে আছে। এটা দেখে তুর্য আবার গলাটা নরম করে বলে, হিয়া, এটা কোনো জোর জবরদস্তি নয়। আমি শুধু তোকে আমার মনের কথা বললাম। তুই রিজেক্ট করে দিতেই পারিস অনায়াসে, আর আমি যদি তোর বাড়িতে বিয়ের প্রস্তাব দিই জানি সোজা রিজেক্ট হবে। শুদ্ধ অনার্স পড়ুয়া এক বেকার ছেলের সাথে কে তার মেয়েকে বিয়ে দিতে চাইবে? তবে একটা কথা জেনে রাখ, আমি কোনো হালেই ব্যর্থতা মেনে নিতে প্রস্তুত নই। আমি লড়ব। এবার হিয়া মুখ তুলে, তার চোখে জল নেই, তবে চোখগুলো জল জ্বলে। সে ধীরে বলে, তুর্য ভাই, আমি জানি না আমার কি বলা উচিত। আপনি আসলে জানেন বলেই এসেছেন বোধহয়। আপনাকে আমি কখনো না বলতে পারবো না। আমি জানি না আমার ভাগ্যে সৌভাগ্য আছে নাকি দুর্ভাগ্য, তবে যদি আপনি আমার ভাগ্য হন, আমি চাই সবটা হোক নিয়ম মাফিক, অনিয়মে নয়। তুর্য থেমে হিয়ার মুখের দিকে তাকায়। সন্ধ্যার আলোরা ঢলে পড়েছে ওদের দুজনের গায়ে। তুর্য ধীরে হিয়ার দিকে একটু এগিয়ে এসে অনেকটা নিজের কথার সত্যতা যাচাই করতে গিয়ে জিজ্ঞেস করে, তুই শিওর হিয়া? মানে তুই বুঝছিস তো আমি কি বলছি? নিয়ম মানে কিন্তু খোলা ছোড়ো নয়। নিয়ম মানে সম্বন্ধ পাঠানো, বাড়িতে কথা বলা, আর একবার এই নিয়মে ঢুকলে পেছনে ফিরতে নেই। আর মনে রাখিস, নিয়মে সব যেন বরবাদ না হয়ে পড়ে। এ ভয়টা থেকেই কিন্তু সবাই অনিয়মের আশ্রয় নেয়। হিয়া সামান্য হাসে। সে বলে, আমি বিশ্বাস করি অনিয়মের সফলতার থেকে নিয়মে বিজ্ঞান অনেক ভালো। যদি চেষ্টাই না করা হয়, সেখানে ফলাফলের আশা করে কি করা যায়?
তুর্য এবার আর কিছু জিজ্ঞাসা করে না। সে বুঝে যায় হিয়ার এই স্পষ্ট শব্দচয়ন কোনো প্রত্যাখ্যান নয়, এটা এক প্রকার স্বীকারোক্তি। হিয়া এবার ধীরে জিজ্ঞেস করে, আপনার বয়সের ছেলেরা সাধারণত প্রেম নিবেদন করে, আপনার এই ব্যতিক্রম হওয়ার পেছে কোনো বিশেষ কারণ আছে? তুর্য হাসে। সে ধীরে বলে, বেশ মজবুত কারণ আছে। কথা সম্পূর্ণ করার আগেই তুর্যের ফোনে একটা কল আসে। তুর্য ফোনটা আসছে বলে মিনিট দুয়েকে কথা বলতে বলতেই হিয়াকে একটু অপেক্ষা করতে বলে উঠে চলে যায়। সামান্য দূরে গিয়ে কোনো ব্যক্তির হাত থেকে একটা প্যাকেট নিয়ে হিয়ার কাছে ফেরত আসে। হিয়া প্রশ্ন করতে চায় এই প্যাকেট সম্পর্কে, তবে তার আগেই তুর্য প্যাকেটের আবরণ খুলে একগুচ্ছ সূর্যমুখী বের করে হিয়ার হাতে ধরিয়ে দেয়। হিয়া চুপচাপ সূর্যমুখীর গুচ্ছ হাতে জড়িয়ে নেয়। তুর্য এবার মৃদু হেসে বলে, বাঙালিতে টাইম সেন্স বরাবরই খারাপ। ফুলগুলো ডেলিভারি হওয়ার কথা ছিল আরও ঘন্টাখানেক আগে, তবে কি চুরি হয়ে যাওয়ার পর পুলিশে পৌঁছানোর মতো ঘটনা এখানে। কদমের দায় সূর্যমুখীতেই মেটানোর চেষ্টা আর কি। হিয়ার পলক না ফেলে তাকিয়ে থাকে তুর্যের চোখের দিকে। সূর্যমুখীর পাপড়িগুলো যেন সূর্যের আলোয় সোনালি ছায়া ফেলে হিয়ার গালে। বাতাস নরম হয়ে আসে আর হিয়ার চোখে উড়ে আসে এক অভ্যন্তরীণীয় প্রশান্তির ছায়া। সে সূর্যমুখীর গুচ্ছ বুকের কাছে টেনে নেয় ধীরে, এক চেনা অথচ অনুচ্চ স্বরে বলে ওঠে, আপনি এক অদ্ভুত চরিত্র জানেন। এই পৃথিবীতে যত ফুল আছে সব ফুলের সঙ্গে কি আমাকে পরিচয় করিয়ে ছাড়বেন, নাকি বোঝাতে চাইছেন এই পৃথিবীতে আবার অপরিচিত অনেক সুন্দর ফুল আছে? তুর্য একবার চোখ নামিয়ে হাসে। সে হিয়ার চোখের দিকে চেয়ে বলে, আসলে তোর স্নিগ্ধতার পাশে টিকে থাকার মতো ফুল খুঁজে পাই না, তাই এক্সপেরিমেন্ট চলছে কোনটা তোর সঙ্গে মানায়। এ যেমন আজ মনে হলো সূর্যমুখীটা তোকে ছুলেই হাসবে। তুর্যের কথায় হিয়া একবার শান্ত হয়ে যায়। সে কিছুই বলে না। ঠিক সেই মুহূর্তে তুর্যের গলা কিছুটা নিচু হয়ে আসে। সে বলে, হিয়া, আমি তোকে কিছু মুহূর্তের জন্য চাই না, আমি তোকে একেবারেই চাই, নিজের করে চাই, যতটা স্থায়ীভাবে পাওয়া যায়। আমি চাই না আরেকটা অসমাপ্ত গল্প জমে উঠুক পৃথিবীর পাতায়। তুই আমার সেই পূর্ণতা, যাকে পেতে সব লড়াই করতে আমি প্রস্তুত। হিয়া একেবারে জমে যায়। কিছুই বলতে পারে না। তার ঠোঁট একটু কেঁপে ওঠে, কিন্তু কোনো শব্দ ফোটে না। তুর্য এবারে ধীরে দাঁড়ায়, ব্যাগটা তুলে নেয়। হিয়ার দিকে তাকিয়ে হালকা হেসে বলে, আজকে আমি ঢাকায় থাকবো না, আমি রাজশাহীর দিকে রওনা হচ্ছি। বাবা মায়ের সাথে কথা বলা জরুরি, সব খুলে বলবো, আর যত তাড়াতাড়ি সম্ভব। আমি চাই তোর বাসায় সম্মত পাঠাতে। এবার আর দেরি নয় হিয়া, এবার আর অনিশ্চয়তা নয়। হিয়া তাকিয়ে থাকে তুর্যের চলে যাওয়ার পথের দিকে। সূর্যমুখীগুলো বুকের কাছে আরো শক্ত করে জড়িয়ে ধরে সে। তার চোখের ভেতরে তখন একটি মাত্র নাম জল করে, তুর্য। হিয়া হলে ফিরে সবটা জানায় মিমকে। এত লম্বা সময় পর হিয়ার মুখে এমন উজ্জ্বল সুখ দেখে মিম আনন্দে আত্মহারা হয়ে ওঠে। মিমের ধারণা মতে প্রেম বোধহয় পাগলামির চরম সীমানা ঠিক করে আসে। এই যে তুর্যের মতো এক গোমরা মুখ বাস্তববাদী মানুষকে একেবারে সাহিত্যিক প্রেমিক পুরুষ বানিয়ে ছেড়েছে, এ তো কম কিছু নয়। তুর্য বাড়ি ফিরে গভীর রাতে, একেবারে রাতের শেষ মুহূর্তে। ততক্ষণে শহরটা ঘুমন্ত। তুর্যের মা নূরজাহান বেগম তখনও ছেলের অপেক্ষায় আত ঘুমে থাকায় এ যাত্রায় তুর্য তার বাবা আরমান খানের হাত থেকে কোনো রকম রক্ষা পেল। আর শোরগোল না পাকিয়ে তুর্য হালকা কিছু খেয়ে ঘুমিয়ে যায় সকালের প্রস্তুতিতে। ক্লান্ত চোখে নেমে আসে শান্তির ঘুম হয়ে। তার চোখ খুলে একেবারে মাস বেলায়। সকালের আলো তখন প্রখর হয়ে রোদ্দুরকে ছুঁয়ে নিয়েছে। তুর্য ঘুম থেকে উঠে সোজা যায় তার মায়ের কাছে। নূরজাহান বেগম তখন রান্না ঘরে ব্যস্ত। তিনি ছেলের চোখ দেখে থমকে দাঁড়ান। একেবারে শাসনের গলায় বলেন, আমার হয়েছে যত জ্বালা, যত দুনিয়ার ছন্দ ছাড়া মানুষ সব আমার সংসারে। তুমি যে গতদিন গায়েব, তোমার বাবাকে আমি জবাব দিতে দিতে পাগল হয়ে গিয়েছি। সকালেও এক গাদা কথা শুনিয়ে তারপর বেরিয়েছেন। তুর্য চুপচাপ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। তারপর মায়ের কথার মাঝেই মাকে জড়িয়ে ধরে বলে, তোমার ছন্ন ছাড়া ছেলের সংসারে হতে চাইছে, আমি হিয়াকে বিয়ে করতে চাই মা। নূরজাহান বেগম ভ্রু কুঁচকে তাকান। তিনি যেন কোনো কিছুই হজম করতে পারছেন না, বিশ্বাস করতে পারছেন না তার ছেলে এখন কি বলল। তিনি অবাক হয়ে জিজ্ঞেস করলেন, সকাল সকাল বাজে বকছো? হিয়া কোথা থেকে এলো?
আর কোন হিয়া? তুর্য আর ভনিতা না করে সোজাসুজি বলে। মেজো দাদার নাতনি হিয়া। মা প্লিজ, আমি কোনো মজা করছি না, আমি সত্যি বলছি। নূরজাহান বেগম শখটা ঠিক নিতে পারলেন না। তিনি চুলাটা বন্ধ করে বিষয়টা বোঝার চেষ্টা করেন, এরপর বলেন, এত হঠাৎ করে এসব কি বলছিস? এখনও তো তোর পড়াশোনাই শেষ হয়নি। বেকার ছেলের সঙ্গে কে মেয়ে বিয়ে দিবে? হ্যাঁ। তুর্য একটু হাসে, এরপর বলে, আমি জানি এই সময়টাতে এমন বিয়ের আবদার অস্বাভাবিক, কিন্তু হিয়ার জন্য আমার যে অনুভব সেটা মুহূর্ত নয়, সেটা স্থায়ী। আমি ওকে হারাতে চাই না। আর অনার্স শেষ হতে আরও 1 বছর দেরি। আমি এত অপেক্ষা করতে পারবো না। প্লিজ তুমি আব্বুর সাথে কথা বলো, বিয়ে তো আয়োজনে না হোক, তবে ও আমার নামে থাকুক। আমি জানি তুমি পারবে মা, কিছু একটা করো মা প্লিজ। নূরজাহান বেগম ছেলের মুখের দিকে তাকিয়ে থাকেন কিছুক্ষণ। তার চোখে ধরা পড়ে ছেলের গভীর আকুতি, যে আকুতি কোনো কিশোরোচিত আবেগ নয়। তিনি একটা নিঃশ্বাস ফেলে বলেন, তুই জানিস তোর আব্বুর স্বভাব? এখনই যদি বলি উনি একেবারে গর্জে উঠবেন। তুর্য চুপ করে থাকে, কিন্তু তার মুখে থাকে একরকম নীরব আকুতি। নূরজাহান বেগমের একমাত্র সন্তান তুর্য। তিনি তার জীবন দশায় তুর্যের কোনো আবদারই অপূর্ণ রাখেননি। আজকে তার চোখের এই আকুতিতেও তিনি একেবারে গলে যান। তিনি বলেন, ঠিক আছে, আমি বলবো, তবে তুই তোর আব্বুর কথায় কষ্ট পাবি না তো? তুই জানিস তোর আব্বু কেমন রকচটা মানুষ। যদি কিছু উল্টোপাল্টা বলে দেয় তাও কিচ্ছু বলবি না, এই সত্ত্বেই কথাটা তুলবো। তুর্য মৃদু মাথা নেড়ে বলে, কষ্ট পেতে এসছি মা, হারিয়ে যেতে না। আমি সব ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত। ছেলের এমন অস্বাভাবিক পাগলামিতে নূরজাহান বেগম একটু বেশি ধাক্কা খান। তাও ছেলের আবদার, এই প্রথম কোনো মেয়েকে নিয়ে তার ছেলের মাঝে এমন পাগলামি দেখছেন তিনি। তার ছেলে বড় হয়ে গেছে ভেবে নূরজাহান বেগম হেসে ফেলেন। সন্ধ্যায় আরমান সাহেব অফিস থেকে ফেরেন, কিছু সময় বেরোয়। রাতের খাবার শেষে নূরজাহান বেগম নিজেই যান আরমান সাহেব খানের কাছে ছেলের আবদার নিয়ে। তবে তুর্যের বিয়ের কথাটি তুলতেই আরমান খান কড়া চোখে তাকান, চেঁচিয়ে বলেন, বিয়ে এখনই? একটা অনার্স পড়ুয়া ছেলে বিয়ে করবে? কি ইনকাম আছে, কি সামর্থ্য আছে তোমার ছেলের? বউকে কি খাওয়াবে? নূরজাহান বেগম শান্ত গলায় বলেন, ছেলেটা খুব সিরিয়াস, বিয়ে না হয় পরে হোক, কথাবার্তাও তো বলে রাখা যায়। নূরজাহান বেগমের কথা সম্পূর্ণ হতে না দিয়ে আরমান খান থামান তাকে, রুক্ষ স্বরে বলেন, কথা যে বলবো, কিসের ভিত্তিতে কথা বলবো? আমার ছেলে বেকার, তোমার মেয়েকে আমার ছেলের গলায় ঝুলিয়ে দাও। আর হিয়ার বাবা কি মাথা গা খেয়েছে যে নিজের মেয়েকে একটা বেকার ছেলের হাতে তুলে দেবে? বিয়ে খেলনা না, আগে তোমার ছেলেকে নিজের পায়ে দাঁড়াতে বলো, তারপর এসে কথা বলুক। আমি নিজে গিয়ে হিয়ার বাবার থেকে হিয়াকে চেয়ে এনে দেব। ধুমধাম করে বিয়ে দেওয়ার দায়িত্ব আমার। তাছাড়া হিয়া আমাদের ঘরের মেয়ে, ছোটবেলা থেকে দেখছি তাকে। হিয়ার পরিবারও ভালো, এখানে আমার না করার মতো কোনো মানে হয় না। তুর্য পাশের ঘর থেকে তার বাবার কথা স্পষ্ট শুনে একটা দাহ যেন ছড়িয়ে পড়ে তার ভেতরে। সে কিছু বলে না, কিন্তু তার মুখ কঠিন হয়ে যায়। তার বাবার কথা যে নিছকই ফেলনা তেমনটা তো নয়। সে নিজেও বুঝতে পারছে তার বাবার কথাগুলো একেবারে স্পষ্ট সত্য। আর তাছাড়া হিয়ার বাবার কাছে গিয়ে রিজেক্ট হওয়ার মানে হিয়াকে একেবারে হারিয়ে ফেলা। তাছাড়াও তুর্য জানে হিয়া এমন মেয়ে নয় যে কারো অসম্মতি ছাড়া ডিঙ্গিয়ে এগিয়ে আসবে। তাছাড়া তার আত্মসম্মান, তার বাবার প্রতি শ্রদ্ধা, তার নিজের একটা জগৎ আছে। তুর্য শব্দহীন পায়ে পাশের ঘর থেকে উঠে যায় নিজের কক্ষে। দরজাটা বন্ধ করে সে চুপচাপ বিছানায় বসে পড়ে। বাইরের আকাশে হালকা চাঁদ উঠেছে, আলো এসে জানালার কাছে ছুঁয়ে যায়, কিন্তু তুর্যের চোখে কোনো আলো ছায়া নেই। তার ভেতরের আলো যেন নিভে গেছে। সে এখন বুঝতে পারছে না তার ঠিক কি করা বা বলা উচিত। সে জানে কেউই তার বিপক্ষে নয়, আর না কেউই এখন পর্যন্ত তার শত্রু। তবে নিজের পায়ে দাঁড়ানো যাত্রাটা তো আর সহজ নয়। তুর্যের ভাবনায় সেত ঘটে হঠাৎ করে দরজায় কড়া নাড়ায়। তুর্য ভাবে তার মা এসেছে, তাই জোরেই বলে, মা এখন ভালো লাগছে না, একটু ঘুমাবো, পরে কথা বলছি। তুর্যের এই কথার কোনো উত্তর আসে না। দরজায় আবার কড়া নাড়ে। এবার ভেসে আসে একটা গম্ভীর স্বর, তুর্য,
তোমার ঘুমের থেকে আমার সাথে কথা বলা বেশি জরুরি। দরজাটা খোলো। তুর্য বেশ অবাক হয় তার বাবা এই সময়ে তার ঘরে এসেছে। এই মানুষটির সঙ্গে তুর্যের সম্পর্কটা যতটা না দূরত্বের তার চেয়েও বেশি ভয়ের। তার বাবা তাকে প্রচণ্ড ভালোবাসে, এতে কোনো সন্দেহ নেই। তবে মানুষটা বড্ড রাগী, জেদি আর বেশি চেঁচামেচি করে। এটাই বোধহয় দূরত্ব বাড়িয়েছে। তুর্য দ্রুত গিয়ে দরজা খুলে দেয়। আরমান সাহেবও ঘরে ঢুকে এক কোণে রাখা চেয়ারে বসেন। তুর্যের ঘরের চারপাশে একবার তাকিয়ে দেখেন ভালোভাবে। আরমান সাহেবের লোকও ভালো, তবে উচিতের তুলনায় একটু বেশি কৃপণ। তবে সবখানে এই কৃপণতা দিয়ে ঠিক কুলিয়ে উঠতে পারে না। তিনি এবার পরিষ্কার গলায় জিজ্ঞেস করেন, তোমার পড়াশোনা কেমন চলছে? ফাইনালের আর কতদিন বাকি? তুর্য ধীর গলায় বলেন, ফাইনাল ইয়ার চলছে, এখনো ফাইনাল পরীক্ষা দেরি আছে। সত্য তো উঠলাম। আরমান সাহেব এবার কোনো ভনিতা না করে বলেন, ভালো, তবে তো এখনো অনেক দেরি। সেসব বাদ দাও। তোমার মায়ের সঙ্গে আমার কি কথা হয়েছে আমি জানি, তুমি স্পষ্ট সবকিছু শুনেছো। সে বিষয়ে নতুন করে তোমাকে বলতে চাইছি না। আমি এখানে একটা প্রপোজাল নিয়ে এসেছি। আমি চাই তুমি এখন থেকে অফিসে যাতায়াত শুরু করো, আমার সঙ্গে ব্যবসায় মনোযোগী হও। ডেইলি ফার্মটা আমি একা টানতে পারছি না, আর তুমি আমার সাথে থাকলে আমার সাহায্য হয়ে যাবে, আর আমি নিশ্চিন্তে থাকবো ব্যবসা নিয়ে। তাছাড়া এই সময়ে তোমার শরীর থেকে বেকারত্ব নামটা মুছে ফেলার সব থেকে সহজ উপায় আমার সঙ্গে অফিসে যাও। আমি জানি তোমার এই ব্যবসায় আগ্রহ নেই, গরুর দুধ খামার এগুলো নিয়ে তো তোমার ছোটবেলা থেকেই ভিতরসা। তবে আমি চাই তুমি শুরু করো, অন্তত চেষ্টা করো ব্যবসাটা বুঝে ওঠার। একবার শিখে নিলে তারপর যদি ভালো না লাগে নিজেই নতুন কিছু শুরু করবে, আমি বাধা দেব না। তুর্য চোখ ছোট ছোট করে ফেলে। তার বাবা যেভাবে তার ব্যবসা আর অফিসের বর্ণনা দিচ্ছেন, যেন মনে হচ্ছে কোনো মাল্টিন্যাশনাল কোম্পানির মালিক তার বাবা। তারপরও তুর্য কিছুই বলে না। আরমান সাহেব এবার নরম গলায় বলেন, তুমি যদি তোমার গাত থেকে বেকারত্ব ট্যাগলাইনটা সরাতে পারো, তবে আমি নিজে গিয়ে দুমদাম করে হিয়ার সাথে তোমার বিয়ে দিয়ে নিয়ে আসবো। তবে সেটা 6 মাস পরে নাকি 6 বছর পরে নির্ভর করবে তোমার ব্যবসায়িক কিংবা কেরিয়ারের উন্নতির উপর। ইয়া আমার ভাইয়ের মেয়ে, এভাবেই তো আমি শূন্য হাতে তার মেয়েকে চাইতে পারি না। তোমার কাছে অনেক সময় আছে, ভেবেচিন্তে আমাকে জানাও। এইটুকু বলে আরমান সাহেব উঠে দাঁড়ান। একটুকু অপেক্ষা না করে তিনি বেরিয়ে যান তুর্যের ঘর থেকে। তুর্য নির্বাক হয়ে বসে থাকে। তার বাবা যে সুযোগে 3 ছক্কা খেলে চলে গেলেন সেটা আর তুর্যের বুঝতে বাকি নেই। তুর্য সারা জীবন তার বাবার ব্যবসা থেকে দূরে পালিয়েছে। তার কাছে ডায়েরি ফার্ম মানেই বাজে গন্ধ, কাদা গরুর ডাক। তবে এটাই তাদের সংসার চালানোর একমাত্র উপায়। প্রথমে অবশ্য তার বাবা মাত্র 5টা গরু দিয়ে ব্যবসা শুরু করেছিলেন। এখন সেই 5টা গরু শতাধিক পরিণত হয়েছে। তবে তাদের ফার্ম আর মিল্ক ফ্যাক্টরি সেটা সম্পূর্ণই তার বাবার দক্ষ পরিচালনায় বছরের পর বছর চলছে। এটা তাদের কোনো পারিবারিক ব্যবসা নয়। ছোটবেলা থেকেই তার বাবা ছিল একজন ছন্নছাড়া পড়া চোর মানুষ। এই চুরি বিদ্যা মহাবিদ্যা যদি না খাও ধরা, সেই ধরা তিনি খেলেন এসএসসি পরীক্ষার পর। তার মা মিনুর রহমান শত প্রচেষ্টার পরও ছেলেকে আর পড়াতে পারলেন না। কিন্তু আরমান সাহেব বুদ্ধিমান এবং বিচক্ষণ মানুষ হবার কারণে শুরু করলেন নানান রকম ব্যবসা করা। সে ব্যবসার বদলে বদলে শেষ পর্যায়ে এসে থাকে এই গরুর ব্যবসা। আর এই ব্যবসাটাই বেড়ে হয়ে দাঁড়ায় তাদের ফ্যাক্টরি, যেখানে এখন আরমান সাহেবের অধীনে কাজ করে হাজার হাজার মানুষ। তুর্য বেশ লম্বা সময় তার বাবার এই অফারের কথা ভাবতে থাকে, কারণ সে জানে এই সুযোগ সে হারালে শুধুই হিয়া নয়, সে হারাবে নিজেকে। আর এই দেশে চাকরি মানেই তো সোনার হরিণ। তাছাড়া হিয়ার বাবা চাচারা নিজেরাই সরকারি চাকরিজীবী। তাদের কাছে যেন তেন চাকরি নিয়ে দাঁড়ালে মেয়ে তো দূরে থাক, বাড়িতেও উঠতে দেবে না। তুর্য তার ভাবনার অত্যাচারে অতিষ্ঠ হয়ে জানালার পাশে গিয়ে দাঁড়ায়।
বাইরের আলো তার মুখটা স্পষ্ট নয়, কিন্তু চোখ দুটো এক অদ্ভুত সিদ্ধান্তে চকচক করছে। তবে সে স্থির হয়। সকালটা যেন অন্যরকম। আজকের আলোটা আরো উজ্জ্বল, বাতাসটা আরো হালকা মনে হয় সূর্যের কাছে। সাদা শার্ট, গা ছোঁয়া কালো প্যান্ট, হাতে ঝুলানো কোট আর পরিপাটি করে আঁচড়ানো চুলে সে এসে দাঁড়ালো ব্রেকফাস্ট টেবিলের পাশে। চোখে মুখে দৃঢ়তা, অপেক্ষায় কেবল তার বাবার। নূরজাহান বেগম চমকে যান ছেলেকে এমন পোশাকে দেখে, বিস্ময়ে জিজ্ঞেস করেন, এত সকালে সেজে গুজে কোথাও যাচ্ছ নাকি? সূর্য শান্ত স্বরে বলে, অফিস যাচ্ছি মা, আব্বুর সঙ্গে। নূরজাহান বেগম শুকনো মুখে বিষম খান ছেলের এই কথা শুনে। তিনি না বুঝে আবার জিজ্ঞেস করেন, কি বললি, কোথায় যাচ্ছিস? সূর্য চোখ ছোট ছোট করে বলল, অফিসে যাচ্ছি, অফিসে। নূরজাহান বেগম খুশিতে দু হাত তুলে আল্লাহর কাছে শুকরানা জানাতে শুরু করেন। এরপর একে একে কলের পর কল করে বংশের সকলকে জানিয়ে দেন সূর্যের অফিসে যাবার সংবাদ। বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি, শাশুড়ির বান্ধবী, কাউকেই যেন বাদ যায় না। সূর্য শুধু বোকার মতো তার মায়ের দিকে তাকিয়ে থাকে। তার এই সিদ্ধান্তে এমন প্রতিক্রিয়া হতে পারে তা যেন কোনোভাবেই সে মেনে নিতে পারছে না। সূর্যের এই ভয়ঙ্কর প্রতিক্রিয়ার মাঝেই আরমান সাহেব ডাইনিং রুমে এসে পড়ে। নূরজাহান বেগম ফোন রেখে পরম হাসি হাসি মুখে তাকিয়ে থাকেন আরমান সাহেবের মুখের দিকে। সূর্যের এই পরিপক্ক রূপ আর নূরজাহান বেগমের আহ্লাদ দেখে তার চোখেও বিস্ময় ফুটে ওঠে। তার ছেলের এই প্রস্তুতি তাকে চমকে দেয় বেশ। মুখে কিছু না বলেও ভেতরে একটা স্বস্তির ঢেউ বয়ে যায়। তবে চোখে মুখে পরিষ্কার আবেগের লুকিং। তিনি বলেন, তাহলে তুমি আমার প্রপোজালে রাজি? সূর্য চেয়ার টেনে বসে বলল, ভাবলাম নিজেদের ব্যবসা, কি দরকার অবহেলা করার, যাই, আপনার সাহায্য হবে। এ ছেলে ভাঙবে তাও মস্কাবে না। সূর্য যে কি জন্য রাজি হয়েছে অফিসে যেতে তা তো আর বুঝতে বাকি নেই আরমান সাহেবের। তবে তার মতে প্রেম থেকে যদি ভালো কিছু হয় তবে প্রেমও ভালো। তিনি কোনো প্রতিক্রিয়া দেন না। সকালের নাস্তা শেষে সূর্য বেরিয়ে পড়ে আরমান সাহেবের সাথে। রাজশাহীর শহরতলির একটু বাহিরে বড় রাস্তাকে ঘিরে দাঁড়িয়ে থাকা বিশাল ভবন সূর্যের প্রথম গন্তব্য। 3 তলা মেন অফিস বিল্ডিং। নামটা ঝকঝকে স্টিলের অক্ষরে লেখা, খান ডায়েরি অ্যান্ড গ্রুপ ইন্ডাস্ট্রিজ এলটিডি। সিঁড়ি ভেঙে উপরে উঠতেই সে যেন ঢুকে পড়ে অন্য এক জগতে। রিসিপশন, কনফারেন্স রুম, ম্যানেজমেন্ট ডেস্ক, একের পর এক ডিপার্টমেন্ট। কর্পোরেট পরিবেশ, মানুষের গাম্ভীর্য, পরিপাটি ইউনিফর্মে ঘুরে বেড়ানো কর্মচারীরা, সব কিছুই সূর্যকে স্তব্ধ করে দেয়। তার ধারণা ছিল ছোটবেলায় সে যেমন কাদামাটির পরিবেশ দেখেছিল সেই একই পরিবেশ এখনো পাবে। অথচ এখানে তো একেবারেই এক্সট্রিমিক কর্পোরেট মডেল। আরমান সাহেব তাকে পরিচয় করিয়ে দেন ফাইন্যান্স বিভাগের সিনিয়র ম্যানেজারের সঙ্গে। আরমান সাহেব সূর্যের ঘাড়ে হাত দিয়ে বলেন, এই জায়গাটা আমি তোমার জন্য রেখেছিলাম, এবার এটা তোমার জায়গা। এনারা তোমাকে সব কাজ শিখিয়ে দেবেন। সূর্য সকলের সাথে কথা বলে, পরিচিত হয়। এরপর পরিদর্শনে বের হয় ফ্যাক্টরির সাইডে। আধা ঘন্টার রাইডে পৌঁছায় বিশাল ফ্যাক্টরির চত্বরে, যেখানে মিল্ক প্রসেসিং, প্যাকেটিং, কোল্ড স্টোরেজ সব এক ছাদের নিচে চলছে। সূর্যের চোখ জুড়ে বিস্ময়। এত বড় সাম্রাজ্য, অথচ এত দিন সে তো বোঝেইনি। তার অবশ্য বোঝার কথা নয়। তার বাবা যে একজন নামকরা হাড্ডি কিপ্টে তা কি কারো জানতে বাকি আছে? তার বাইক কেনার জন্য তাকে 7 দিন না খেয়ে থাকতে হয়েছে। তাও টাকা নেই বলে আরমান সাহেব কত না অভিনয় করেছিলেন। এরপর তার প্রিয় ক্যামেরাটা, সেটাও তো তার বাবার পা ধরে ঝুলে ঝুলে কেনা। একাংশের টাকা, তাও তার মায়ের দান। সূর্য একবার চোখ বাঁকা করে তাকান আরমান সাহেবের দিকে। এই অফিস আরমান সাহেবের অধীনে চাকরিত অফিসাররা আসেন দামি দামি গাড়িতে, আর আরমান সাহেব আসেন অটো কিংবা রিকশায়। সূর্য নিজের মাথায় একবার হাত চাপড়ায়। পৃথিবীতে মানুষ এত কিপটেও হয়।
সময় বাড়ি। তুর্য এসব চিন্তা বাদ দিয়ে এখন এগোয় ফ্যাক্টরির পেছনের ফার্মে। এবার অবশ্য তার ধারণা বাস্তবে মিলল। এটাই তার পরিকল্পিত সেই জায়গা যেটা সে ছোটবেলায় দেখেছে। সারি সারি গরু বাঁধা, সাথে এলোমেলো গরুর গন্ধ, গোবর, ঘাস আর কাঁচা চিটচিটে পরিবেশ। ছোটবেলায় সে এখানে একবার গরুর দাবরানিও খেয়েছিল। সেই ভয়ে তো আর এদিকে পা বাড়ায়নি। তুর্যের এই ভাবনা শেষ হতে না হতেই এক কর্মচারীর হাত থেকে একটা গরু ছুটে এসে লাগিয়ে দিল ধাক্কা তুর্যকে। নিচে কাদামাটি হওয়ায় নিজেকে সামলাতে ব্যর্থ হয়ে তুর্য সোজা মুখ থুবড়ে পড়ল কাদায়। হাতের কোট লেপ্টে যায় কাদায়, নাকে আঘাত লাগে হালকা, সারা মুখে কাদা মাখো মাখো অবস্থা। তুর্য এক মুহূর্তের জন্য শকে চলে যায় যেন। কর্মচারীরা দৌড়ে আসে। আরমান সাহেব এগিয়ে এসে ছেলেকে ধরেন। আশেপাশের লোকেরা তাকিয়ে দাঁড়িয়ে পড়ে, কেউ কেউ হাসছে, কেউ কেউ বিস্মিত। এ যেন একটা অপ্রত্যাশিত ঘটনা। প্রথম দিনেই মালিক সাহেবের ছেলে কাদামাটিতে গড়াগড়ি খাচ্ছে। তুর্যের রাগ করতে পারছে না, আবার ছোট বাচ্চাদের মতো হাত পা ছুঁড়ে কান্নাও করতে পারছে না। এটা অবশ্য তার এ বয়সে যায় না। তুর্য উঠে একরকম ছোটোখাটো গোসল সেরে নেয় এই কাদা পরিষ্কার করতে গিয়ে। তুর্য আজ যেন নিজের পরিহাসে নিজেই মজা পাচ্ছে। ভেতর থেকে সে জানে এই কাজ তার জন্য না, এই পরিবেশ তাকে মানায় না। তবু আজ তার নিজের মনের চেয়ে বড় হয়ে উঠেছে এক অনুভব, হিয়া, আর মানিয়ে নেওয়া। তবে হিয়ার সাথে তারও তো প্রখর প্রেম নেই, প্রণয় নেই, তাও কি এক অদ্ভুত আকর্ষণ তুর্য তাকে পেতে সবটা করে যাচ্ছে। তুর্য নিজের ভাবনায় নিজেই হেসে পড়ে। এই ভিজে শরীরে সোজা একটা ভিডিও কল লাগায় হিয়াকে। সে জানে হিয়ার কাছে বিষয়টা ব্যাপক হাস্যকর হবে, কিন্তু তুর্য এখন চায় হিয়ার এই মাদকতাময় হাসিটা দেখতে। কয়েকবার রিং বাজতেই ভিডিও কলটা হিয়ার রিসিভ করে। এটাই বোধহয় তাদের প্রথম ভিডিও কল। হিয়া তার ক্যাম্পাসে হাঁটছে, পাশে মিমো আছে, দুজন একই ফ্রমে। হিয়া শুধু ভ্রু কুঁচকে তাকিয়ে থাকে ভিজে যাওয়া তুর্যের দিকে। তুর্য একগাল হেসে বলে, মিম, দূরে যা তো, তোর ভাইয়ের ভাবি কথা বলবে, লজ্জা করো না কাবাবের হাড্ডি হতে। মিম চুপসে যায়, তবে ভারী মজাও পায় তুর্যের এমন কথায়। তাই সে বলে, খুব ভুল হয়ে গেছে ভাইয়া, তোমরা কথা বলো, আমি একটু সামনে এগোই। মিম দ্রুত হেঁটে সামনে এগিয়ে যায়। হিয়া অবাক হয়ে জিজ্ঞেস করে, এত ভিজলেন কি করে, তাও আবার এই পোশাকে? তুর্য পিছনের ক্যামেরা অন করে গরুর খামারটা দেখায়, এরপর বলে, আপনাকে বিয়ের প্রস্তুতিতে নেমেছে। বাবা বলেছেন কোনো বেকার ছেলে সম্বন্ধ নিয়ে তিনি তার ভাইয়ের বাড়িতে যাবেন না, তাই স্বাবলম্বী হচ্ছে। প্রথম দিনে গরুর গোতো একেবারে অক্কা পেয়ে যাচ্ছিলাম, এরপর কোনো রকম কাদামাটিতে গড়াগড়ি খেয়ে বেঁচে ফিরেছে। তাই ভাবলাম আপনাকে একবার আমার পরিস্থিতিটা দেখায়। হিয়া জোরেই হেসে ওঠে তুর্যের এমত অবস্থা দেখে। তুর্য নিজেও হেসে ওঠে। হিয়া আগে থেকেই জানতো তুর্যের বাবার এমন কোনো শর্তই দিবেন, কারণ হিয়ার নিজের বাবার কাছেও কোনো বেকার ছেলের সম্বন্ধ কখনো গ্রহণযোগ্য তো না। তবে এখন যেন হিয়া স্বস্তি পায়। তুর্যের এত সব আয়োজন শুধুমাত্র হিয়াকে পাবার। যে কোনো মেয়ের নিজেকে যথেষ্ট পরিমাণ সৌভাগ্যশালী ভাবতে কোনো ছেলের এই সামান্য ইফোর্টটুকুই যথেষ্ট। তাদের কথা বেশি সময় চলে না, আরও কয়েকজন লোকের সাথে পরিচয় পর্ব বাকি থাকায় সেখানে যেতে হয় তুর্যকে। এখানে এমন ভিজে শরীরে তুর্য আর বেশি সময় না থেকে বাসায় ফিরে আবার তৈরি হয়ে বিকেলে অফিসে ফিরে যায়। তুর্য তার নিজের জন্য বরাদ্দ করা ক্যাবিনে বসে। আরমান সাহেব তাকে কাজ নীরবে বুঝিয়ে দেন। তুর্য ধৈর্য ধরে সব কাজ একে একে বুঝে নেয়। সময় তার গতিতে আগায়, ধুলো জমে যায় পুরনো সব জখমে। আব্দুল রবিউল মুহাম্মদ আজকাল বেশি সময় অসুস্থ থাকেন। শরীরটা যেন বয়সের তুলনায় অনেক বেশি ভেঙে গেছে তার। আব্দুল রুশান মুহাম্মদের বাড়িতে তালা ঝুলছে। ঘর বাড়ি আসলে কার? ইট পাথরের মহল কি মানুষ ছাড়া কখনো বাড়ি হয়? মিনুর রহমান তার ছেলেদের নিয়ে ব্যস্ত। একই শহরে দুই প্রান্তে দু ছেলের বাসায় তার নিয়মতান্ত্রিক জীবন চলছে। হিয়া এখন তার জীবনের এক অন্য অধ্যায়ে ব্যস্ত। তার
আকাঙ্ক্ষিত পুরুষ তাকে পেতে লড়ছে। জীবনটা বোধহয় খুব দ্রুতই বদলে যায়। যাকে এক নজরে সহ্য হতো না সেই মানুষটাই একদম হুট করে চির আকাঙ্ক্ষিত মানুষ হয়ে উঠেছে। এটাই হয়তো সময়ের খেলা, সকলের জীবনে এগিয়ে চলছে। তুর্য একেবারে কর্পোরেট আইনকর হয়ে উঠেছে, যেন এই অপ্রিয় কাজই প্রিয় নেশা খুঁজে পাচ্ছে। তার ছন্নছাড়া জীবন একেবারেই নিয়মে বাধা পড়েছে। নিজের কেবিনে বসে চুপচাপ ফাইলগুলো দেখছিল তুর্য। হিসাবের খুঁটিনাটি, বাজেট শিট, ইনভেন্টরি রিপোর্ট, এমনকি মার্কেটিং কন্ট্রাক্ট সবই গভীর মনোযোগে পড়ছে, বুঝছে, নোট নিচ্ছে। এটা তার রোজকার কাজ। এমন মনোযোগী তুর্যকে দেখে আরমান সাহেবও রোজ কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে থাকেন, যেন এই ছেলেকে তিনি চিনতেই পারছেন না। তিনি কখনো আশা করেননি এমন তুর্যকে। তুর্য শুধু কাজ শিখে যাচ্ছে না, চারপাশে একটা পরিবর্তনের ছায়া এনে দিচ্ছে। সকাল হলেই সে পৌঁছে যায় অফিসে সব থেকে আগে, আর বের হয় সব থেকে শেষে। কোনো কাজ ফেলে রাখে না, কারো চাপে বিরক্ত হয় না। ফ্যাক্টরির ওয়ার্কার থেকে মেন অফিস সিনিয়র ম্যানেজার সবাই তুর্যের ভক্ত হয়ে উঠেছে। কোনো ওয়ার্কার অসুস্থ হলে তুর্য তার ওয়ার্কশিফট নিজের হাতে তুলে নেয়। কোনো অর্ডার ডিল হলে সরাসরি ক্যালেন্টকে কল করে দুঃখ প্রকাশ করে দ্রুত বিকল্প ব্যবস্থা করে দেয়। তার হাসি, তার সরলতা, তার তীক্ষ্ণ বুদ্ধি সব মিলে অফিসে যেন একটা নতুন প্রাণ শক্তি যোগ হয়েছে। একের পর এক প্রজেক্ট বাড়তে থাকে, নতুন নতুন ক্লায়েন্টও আসতে থাকে, অর্ডার বাড়ে। সবটা তুর্য এক দক্ষ ব্যবসায়ীর মতো সামলে ওঠে। আরমান সাহেব শুধু তুর্যকে দেখে আর গর্বে বুক ভরে শ্বাস নেয়। আরমান সাহেব ছেলের প্রশংসা যতটা না পঞ্চমুখ, তার থেকে বেশি নূরজাহান বেগম। নূরজাহান বেগম বেশ হাস্যোজ্জ্বল এক চরিত্র। তিনি কিছুতেই কোনো কথা পেটে চেপে রাখতে পারেন না। তারই স্বভাবের কারণে বর্তমানে বংশের প্রত্যেকটা মানুষ জেনে গেছে তুর্যের এমন পরিবর্তন সহ পরিবর্তনের কারণ। তবে তুর্যের পরম সৌভাগ্য যে তার এই পরিবর্তনের সুনাম হিয়ার পরিবার অবধি এখনো পৌঁছায়নি। তুর্য যে শুধু নিজের পরিবর্তন এনেছে এমনটা নয়, সে পরিপূর্ণ রূপে সক্ষম হয়েছে তার কিপ্টে বাবাকে ভাঙিয়ে একটা 4 চাকার গাড়ি কেনাতে। ছেলের চাপে আরমান সাহেবের বুক ফেটে কষ্ট হলেও টাকার বান্ডিল ভাঙতে হয়েছে। আর না ভেঙে বা কি উপায়, ছেলে যে অনুমতি নিয়েছে এটাই তো বড়। অফিসের টাকা পয়সা সব হিসেব তো তুর্যের হাতে। সে যে একটা 4 চাকা এনে সারপ্রাইজ করেনি তাই তো কত। এরকমই তুর্যের রূপ বদলেছে অনেক কিছু, তবে ধুলো চেপে গেছে তার নিজের শখের। এখন আর ক্যামেরা তার স্পর্শ পায় না, বাইকে নিয়ে নিরুদ্দেশ ঘোরা হয় না। সত্য বলতে এসব সে এখন আর চায় না। তার মনেও যেন সময়ের সাথে বড় হয়ে উঠেছে। সে এখন তার দায়িত্ব, কাজে গভীর মনোযোগী। কিন্তু তুর্য যতই ভালো কাজ করুক, তার সাথে যেন গরুর প্রসাদের একটা পুরাতন শত্রুতা আছে। যেদিন সে ফার্ম পরিদর্শনে যায় সেদিন তার সাথে একটা না একটা অঘটন ঘটে। কাদামাটিতে গড়াগড়ি করে ফিরতে হয়। এই পরিস্থিতির জন্য এখন প্রায়ই সকলে প্রস্তুত থাকে। তাও তুর্য মানিয়ে নেওয়ার চেষ্টায় অটল। তবে তুর্যের এই পরিশ্রমের অন্ধভক্ত হয়ে বসে আছেন আরমান সাহেব। ছেলের পরিশ্রম, দায়িত্ববোধ আর প্রগাঢ় একাগ্রতা দেখে তার বুকটা যেন প্রতিদিন একটু করে বড় হতে থাকে। আর ঠিক সেই কারণেই কোনো ঢাকঢোল না পেটিয়ে, কারোর সঙ্গে পরামর্শ না করেই সকাল সকাল তার নতুন সদ্য নেওয়া গাড়ির ড্রাইভার সমেত বেরিয়ে পড়েন। এই খবরটা শুধু মিনুর রহমানকেই জানিয়ে দেন। কয়েক ঘন্টা লম্বা সফর শেষে আরমান সাহেব সরাসরি পৌঁছে যান আব্দুল রবিল মুহাম্মদের বাসায়। বিনা নোটিশে একা আরমান সাহেবকে দেখে হিয়াদের বাড়ির সকলেই এক প্রকার চমকে ওঠেন। আরমান সাহেব তেমন মিশুক কিংবা বেরিয়ে বেড়ানোর মানুষ একদম নন। তিনি তার সমগ্র জীবনে এ বাড়িতে নিয়ে 3 বার এলেন বোধহয়। আরমান সাহেব সোজা কথার মানুষ। তিনি এসেই সিদ্দিক সাহেবের সাথে একেবারে পরিষ্কারভাবে কথা বললেন।
তিনি অক্ষরে অক্ষরে জানিয়ে দেন তুর্যের অনুভূতি এবং তাদের এই অনুভূতিতে আগ্রহ। তিনি নিচে চান হিয়া যেন তার পুত্র বধূ রূপে তার ঘরে যান। তাই তিনি নিজের ছেলের জন্য হিয়ার হাত চাইতে এসেছেন, এক প্রকার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছেন। হিয়ার বাবা মা রাজি হলে তিনি সব পরিবারে আসবেন পাকা কথা দিতে। হিয়ার বাবা সিদ্দিকী সাহেব হিয়ার বিয়ের প্রস্তাব শুনে একটু থমকে যান প্রথমে, তারপর কঠোর চতুরতার সাথে তিনি বলেন, তুর্য তো ঘরের ছেলে, ওর সাথে মেয়ে বিয়ে দিতে পারলে আমরাও নিশ্চিত। তবে আরমান ভাই এভাবে তো আর কথা দিতে পারছি না, বুঝিনি তো আজকালকার মেয়ে। আমি একটু পরিবারের সবার সাথে আলোচনা করি, হিয়ার সাথে মতামত নিই, তারপর আপনাকে জানাই। আরমান সাহেব সম্মতিসূচক মাথা নাড়েন। তার চোখে ছিল দৃঢ়তা, কিন্তু কোনো জোরাজুরি নেই। তিনি এতটুকু আত্মবিশ্বাসী যে তার ছেলের প্রপোজাল কিছুতেই ফেলতে পারবেন না সিদ্দিক সাহেব। আরমান সাহেব যেভাবে গোপনে এসেছিলেন ঠিক সেভাবেই ফেললেন রাজশাহী। এদিকে সিদ্দিক সাহেব ব্যাপক দ্বিধায় পড়েন। কি করবেন তিনি? হিয়া মাত্র অনার্স প্রথম বর্ষে পড়ছেন, তিনি মেয়েকে আরও পড়াতে চান। তাছাড়া তুর্য ভালো ছেলে, নিজের ফুফাতো ভাইয়ের ছেলে। মেয়ে যদি নিজের পরিচিত ঘরে থাকেন তাহলে এক প্রকার নিশ্চিন্তে থাকবেন তিনিও। সিদ্দিক সাহেব তার স্ত্রী, ছোট ভাই এবং বাবা আব্দুল রবিউল মুহাম্মদের সাথে আলোচনা করলেন। আব্দুল রবিউল মুহাম্মদ একরকম আশ পেয়ে যান তুর্য হিয়ার ব্যাপারে। প্রথম তুর্যকে তার ইস্ত্রে পাকা মনে হতো। তার অবশ্য রাগ হওয়া উচিত। তার এত বছরের গোপন রহস্য ফাঁস করার পেছনে তো এই চরিত্রটাই সব থেকে বড় অবদান। কিন্তু কোনো এক অজানা কারণে তিনি রাগ হতে পারেন না। তিনি এটুকু ভেবেই খুশি যে তুর্য একেবারে তার মতন নয়, তার একারই। হয়তো তার বড় ভাই আব্দুল রুশান মুহাম্মদের খুব প্রিয় ছিল তুর্য। তাছাড়া তার বড় গুণ, সে সত্যের জন্য লড়ে। অবশ্যই সে তার আদরের নাতনিকে ভালো রাখতে পারবে। আর তার সত্য তুর্যর সামনে না আনলেও কোনো না কোনো দিন এসে যেত। অন্ততপক্ষে মৃত্যুর পরে আব্দুল রুশান মুহাম্মদের কাছে জবাবদিহিতার থেকে জীবন্ত অবস্থায় তিনি জেনে গেছেন তার সব পাপ। সেটাই যেন আব্দুল রবিউল মুহাম্মদের সৌভাগ্য। এই সৌভাগ্য তিনি নিজের ঘাড়ে নিজের ভাইয়ের মৃত্যুর ভার নিয়েও বসে আছেন। এসব নিজের ভাবনা ছেড়ে আলোচনার মাঝে আব্দুল রবিউল মুহাম্মদ এক রকম কড়া ভাষায় বললেন,